আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচএডু হবে তোমাদের আরও একবার স্বাগত জানাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ পাঠরত, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বিষয়টি থেকে সর্বশেষ অধ্যায় অর্থাৎ নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব থেকে সেরা 2 ও 3 নম্বরের একেবারে সম্পূর্ণ উত্তরসহ প্রশ্নের সাজেশান নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে দেখে যেতে পারো, সঙ্গে যে উত্তরগুলো আমি দিয়েছি সেগুলো করে যেতে পারো, তাহলে আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ তোমরা কোনো রকম অসুবিধার সম্মুখীন হবে না এবং পশ্চিমবঙ্গের যেই স্কুল থেকে পরীক্ষা দাও না কেন এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পাবে। তো একেবারেই কথা বাড়াবো না, সরাসরি প্রশ্নে উত্তরে চলে যাব। তবে এই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, ভিডিওটা না কেটে কিন্তু দেখতে থাকবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো একেবারে সরাসরি আমরা প্রশ্ন উত্তরের পেজে চলে যাই। তো দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নেব। 2 ও 3 নম্বরের প্রশ্ন এগুলি, অর্থাৎ 2ও আসতে পারে এবং 3ও আসতে পারে। প্রথম প্রশ্ন কি আছে, যবনিকা বলতে কি বোঝায়? উত্তর কি হবে? প্রাচীন ভারতের নাটকে ব্যবহৃত পর্দাকে যবনিকা বলা হতো। সংস্কৃত নাটকে দৃশ্য পরিবর্তনের জন্য বা দৃশ্যের সমাপ্তি বোঝাতে এই পর্দা ফেলার রীতি ছিল। গ্রিকদের প্রভাবে ভারতীয় নাটকে এই পর্দার ব্যবহার শুরু হয়েছিল বলে একে যবনিকা বলা হয়। তো দেখে নাও উত্তরগুলো কিন্তু একেবারে সহজ ভাষায় সুন্দরভাবে লেখা আছে। 2-এর দাগে রেশম পথ বলতে কি বোঝায়? উত্তর হবে প্রাচীনকালে চীন থেকে রোম পর্যন্ত বিস্তৃত যে সুবিশাল বাণিজ্য পথের মাধ্যমে মূলত রেশম বা সিল্কের ব্যবসা চলত, তাকে রেশম পথ বা সিল্ক রুট বলা হয়। এই পথটি মধ্য এশিয়া, ভারতবর্ষ এবং পারস্যের ওপর দিয়ে বিস্তৃত ছিল, যা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। চলে যাব 3-এর দাগে প্রশ্নে কি আছে। 3, তাম্রলিপ্ত বন্দর কী কারণে বিখ্যাত ছিল? উত্তর হবে প্রাচীন বাংলার বর্তমান পূর্ব মেদিনীপুরের তমলুক তাম্রলিপ্ত বন্দর ছিল ভারতের পূর্ব উপকূলে অন্যতম শ্রেষ্ঠ আন্তর্জাতিক নৌবন্দর। এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া যেমন সুবর্ণদ্বীপ, জবদ্বীপ, শ্রীলঙ্কা, চীন এবং রোমান সাম্রাজ্যের সাথে প্রচুর বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ চলত। বৌদ্ধ ধর্ম প্রচার ও জ্ঞানান্বেষণের জন্য চীনা পর্যটকরাও এই বন্দর ব্যবহার করতেন। চলে যাব আমরা 4-এর দাগে প্রশ্নে, মিশরকে কেন নীল নদের দান বলেছেন? উত্তর হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন, কারণ নীল নদ না থাকলে সমগ্র মিশর সাহারা মরুভূমির মতো একটি শুষ্ক ও অনুর্বর প্রান্তরে পরিণত হতো। নীল নদের বার্ষিক বন্যার ফলে পলিজমি মিশরের মাটি অত্যন্ত উর্বর হতো, যা কৃষিকাজের জন্য ছিল আদর্শ। এই নদের জন্যই সেখানে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল। চলে যাব আমরা পরবর্তী 5-এর দাগে প্রশ্নে। 5-এর দাগে প্রশ্নে কি আছে দেখে নেব। পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হয়েছে? ইন্দো গ্রিক শাসক কাদের বলা হয়েছে? আর উত্তরটি দেখে নেব। উত্তর কি আছে, প্রাচীন ভারতীয় পুরাণ সাহিত্যে মূলত গ্রিকদের যবন বলা হয়েছে। পরবর্তীকালে অন্যান্য বিদেশি আক্রমণকারীদেরও অনেক সময় এই নামে অভিহিত করা হতো। যেসব গ্রিক শাসক ব্যাকট্রিয়া অঞ্চল থেকে এসে ভারতের উত্তর পশ্চিম অংশে নিজেদের আধিপত্য বিস্তার করেছিলেন এবং ভারতীয় সংস্কৃতির সাথে মিশে গিয়েছিলেন, তাদের ইন্দো গ্রিক বা ব্যাকটেরীয় গ্রিক শাসক বলা হয়। মিয়ানদার ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ইন্দো গ্রিক শাসক। চলে যাব 6-এর দাগে প্রশ্নে। 6-এর দাগে প্রশ্নে কি আছে, হেরোডোটাস কে ছিলেন? গ্রিক সম্রাট আলেকজান্ডারের পারস্য অভিযানের কী ফল হয়েছিল? উত্তর হবে কি, হেরোডোটাস ছিলেন প্রাচীন গ্রিসের একজন প্রখ্যাত ঐতিহাসিক, যাকে ইতিহাসের জনক বলা হয়। তিনি গ্রিক ও পারসিকদের যুদ্ধের ইতিহাস রচনা করেছিলেন। গ্রিক সম্রাট আলেকজান্ডারের পারস্য অভিযানের ফলে বিশাল পারস্য সাম্রাজ্যের পতন ঘটে। আলেকজান্ডার পারস্য দখল করার পর গ্রিক ও পারসিক সংস্কৃতির মধ্যে এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটে এবং এশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নতুন বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের পথ উন্মুক্ত হয়। চলে যাব 7-এর দাগের প্রশ্নে। 7-এর দাগের প্রশ্নে কী আছে, ফা হিয়েন কে ছিলেন? ভারত সম্পর্কিত তাঁর রচিত গ্রন্থের নাম কী ছিল? ওই গ্রন্থে তিনি কী কী বর্ণনা করেছেন? উত্তর কী হবে, ফা হিয়েন ছিলেন প্রাচীন চীনের একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও পর্যটক। তিনি গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ তীর্থস্থান দর্শনের উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। ভারত সম্পর্কিত তাঁর রচিত গ্রন্থের নাম ফেকুওকি বা বৌদ্ধ রাজ্যের বিবরণ। এই গ্রন্থ তিনি ভারতের বিশেষ করে গুপ্ত যুগের শান্তি শৃঙ্খলা, জনগণের সমৃদ্ধি, বৌদ্ধ ধর্মের অবস্থা, পাটলিপুত্রের নগরের সৌন্দর্য এবং তৎকালীন ভারতের উন্নত সমাজ ও বিচার ব্যবস্থার চমৎকার বর্ণনা
দিয়েছেন। তো এখানেই আমাদের আজকে এই অধ্যায়টি থেকে সবথেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বরের প্রশ্নপত্র সাজেশান শেষ হলো। আশা করছি এই প্রশ্নপত্রগুলো তোমরা যদি ভালোভাবে করে যেতে পারো, আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা অনেক উপকৃত হবে এবং এর মধ্য থেকেই পশ্চিমবঙ্গের যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন কমন পাবে। তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবে না। আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে।